টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের দ্বিতীয় যে স্কুলটা আছে তার প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এটা তোমাদের রায় মার্টিনের যে বইটা আছে সেখানে 261 নম্বর পেজে পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ড অনুযায়ী পরীক্ষা হবে, অর্থাৎ যেখানে এর আগে পূর্ণমান ছিল 15, এবার থেকে সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 30। তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা সেটা এপ্রিল মাসে হবে। তো এর আগে আমি যে প্রথম যে স্কুলটা আছে সেই প্রথম স্কুলটা করিয়েছি। এবার তোমাদের যে দ্বিতীয় স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনীপুর, এই স্কুলের প্রশ্ন উত্তর করাবো। তো দেখো, প্রথমে একবার সিলেবাসটা আমরা দেখে নেব। সিলেবাসে তোমাদের কি কি চ্যাপ্টার রয়েছে সেটা দেখে নাও। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রথম অধ্যায় থেকে পর্যায়ক্রমিক মূল্যায়নে কোনো প্রশ্ন রাখা যাবে না। দ্বিতীয় অধ্যায় রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান। তৃতীয় অধ্যায় রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে মাস ডিস্ট্রিবিউশনটা আছে কিভাবে হবে। আঞ্চলিক শক্তির উত্থান, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ থাকবে। 2টো থাকবে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এখান থেকে তোমাদের 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। তাহলে তোমাদের প্রদত্ত যে প্রশ্ন সংখ্যা 6টা এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 4টে 2 নম্বর প্রশ্ন, 4টে 3 নম্বর প্রশ্ন, 4টে 5 নম্বর প্রশ্ন হচ্ছে। কিন্তু দেখো তোমাদের এখানে 6টা এমসিকিউ করতে হবে, 4টে 1 নম্বর প্রশ্ন করতে হবে, 4টের মধ্যে 2টো 2 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে, 4টের মধ্যে 2টো 3 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে এবং 4টের মধ্যে 2টো 5 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এইভাবে তোমাদের 30 নম্বর মাস ডিস্ট্রিবিউশন থাকছে। তো দেখো যে প্রশ্ন আছে, দেখো তোমাদের ফার্স্ট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যান? উত্তর হচ্ছে 1707 খ্রিস্টাব্দে। 2 নম্বর, কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? উত্তর লিখবে সাদাত খান। 3 নম্বর, দাক্ষিণাত্যে কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন? উত্তর হচ্ছে বন্দিবাসের যুদ্ধে। 4 নম্বর, বেসিনের সন্ধি কত সালে হয়? উত্তর লিখবে 1802 খ্রিস্টাব্দে। চলে আসবো পরের প্রশ্ন, 1773 সালে বাংলার গভর্নর কে ছিলেন? উত্তর লিখবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর লিখবে এলিজা এমপে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? উত্তর লিখবে হেম্যান হোরাস উইলসন। তারপরে দেখো 8 নম্বর, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা? উত্তর লিখবে নাথানিয়েল ব্রাসি হালেরে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা জানো যেহেতু এবার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, তোমাদের এই রায় মার্টিনের সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর আমি করাবো। কোন সাবজেক্টের কোন স্কুলের প্রশ্ন উত্তর তোমরা আগে চাও সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবে। এছাড়াও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে আমি সাজেশনটা দিয়েছি অলরেডি একটা সেট দেওয়া হয়েছে, সেখানে আরও 4 থেকে 5টা সাজেশনের সেট দেওয়া হবে। তো সেইগুলো যদি তোমরা আগে চাও সেটাও কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং তোমরা কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে ভুলবে না। নেক্সট দেখো 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 3 সমান 6। প্রথম যে প্রশ্ন সেটা আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? এর উত্তরটা লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করেই 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হতো। চলে যাওয়ার পরের প্রশ্ন কি আছে, আমলা কাদের বলা হয়? উত্তর লিখবে প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন তাদের রাষ্ট্রকর্তৃক বা আমলা বলা হয়। নেক্সট দেখো, চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? উত্তর লিখবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন উপর থেকে পরিশ্রুত হয়ে চুঁইয়ে নিচে নামে, তেমনি সমাজের উচ্চস্তর থেকে নিম্নস্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকেই চুঁইয়ে পড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি বলা হয়ে থাকে। নেক্সট আসবো, প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 2 সমান 6।
প্রথম যে প্রশ্ন সেটা একবার দেখে নাও। প্রথম প্রশ্ন কি রয়েছে? ফারুকসিয়ারের ফরমানের গুরুত্ব কি? এর উত্তরে লিখবে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকসিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ছিল। ফারুকসিয়ারের ফরমানের গুরুত্ব পয়েন্ট করবে, দিয়ে লিখবে বাংলায় অবাধে বাণিজ্য করা, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে ফারুকসিয়ারের ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানি বাংলায় অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল। 2 নম্বর পয়েন্ট লিখবে বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা, দিয়ে লিখবে ফারুকসিয়ারের ফরমান লাভ করার ফলে বাংলার নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা ক্রমে বাংলার শাসন ক্ষমতা দখল করে। চলে আসবো পরের প্রশ্ন, 2 নম্বরের যে প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর লিখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থা সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এবার পয়েন্ট করবে দ্বৈত বা দ্বিকেন্দ্রিক শাসন, দিয়ে লিখবে মুঘল আমলে প্রাদেশিক প্রশাসনের দুটি প্রধান বিভাগ হলো 1 নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব এবং 2 দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ও কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। কিন্তু প্রকৃতপক্ষে নবাবের প্রচুর দায়িত্ব থাকলেও তার কোনো ক্ষমতা ছিল না, অপরপক্ষে কোম্পানির প্রচুর ক্ষমতা ছিল অথচ কোনো দায়িত্ব ছিল না। তো এটার প্রবর্তনের কারণ পয়েন্ট করবে, দিয়ে লিখবে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের কারণ হলো বাংলার প্রশাসনিক বিষয়ে ইংরেজদের অনভিজ্ঞতা। বাংলার অর্থ বা রাজস্ব শোষণ করাই ছিল ইংরেজদের মূল লক্ষ্য। এবার 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, 5 × 2 = 10। প্রথম যে প্রশ্ন সেটা দেখো, পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের সাপেক্ষ যুক্তি দাও। এর উত্তরে তোমরা কি লিখবে দেখো, সামগ্রিক ফলাফল ও গুরুত্বের বিচারে পলাশি যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। দিয়ে প্রথমে পয়েন্ট করবে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব, দিয়ে লিখবে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশির যুদ্ধ ছিল কয়েকটা কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। দিয়ে প্রথম যে পয়েন্ট দিবে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি, দিয়ে লিখবে বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। 2 নম্বর পয়েন্ট দেবে কোম্পানির দেওয়ানি লাভ, দিয়ে লিখবে বক্সারের যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধের সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দের 12 আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিতে বছরে 26 লক্ষ টাকা সম্রাটকে দেওয়ার বিনিময়ে কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। 3 নম্বর পয়েন্ট লিখবে বাংলার কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা, দিয়ে লিখবে বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলার নবাবের ওপর কোম্পানি পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। বাংলায় নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিলেন। 4 নম্বর পয়েন্ট লিখবে ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, দিয়ে লিখবে বক্সারের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। এইভাবে ক্রমশ ভারতে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। তাই সব দিক থেকে বিচার করলে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ছিল বেশ গুরুত্বপূর্ণ। এবার দেখো 2 নম্বর যে প্রশ্ন, কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। উত্তর লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের সূচনাকালে এদেশে মুঘল পলিসি ব্যবস্থা চালু ছিল। পরে ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থা আধুনিকরণ করেন। তো তারপর পয়েন্ট দেবে কোম্পানির নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তনের কারণ, দিয়ে লিখবে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশি ব্যবস্থা প্রবর্তনের কারণগুলি হলো, প্রথম পয়েন্ট আইন শৃঙ্খলার উন্নতি সাধন, দিয়ে লিখবে 1770 খ্রিস্টাব্দে বাংলায় 76-এর মন্বন্তরের ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল। মুঘল আমলের পুলিশি ব্যবস্থা দিয়ে এই অবস্থার মোকাবিলা করা সম্ভব ছিল না, তাই কোম্পানি পুলিশি ব্যবস্থাকে ঢেলে সারাতে সচেষ্ট হয়। তারপর পয়েন্ট লিখবে 2 নম্বর আইনের শাসন প্রতিষ্ঠা করা, দিয়ে লিখবে ব্রিটিশ কোম্পানির লক্ষ্য ছিল ভারতে আইনের শাসন প্রতিষ্ঠা করা।
আর এই জন্য প্রয়োজন ছিল প্রচলিত পুলিশি ব্যবস্থা সংস্কার করে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রবর্তন করা। 3 নম্বর পয়েন্ট দেবে ইংল্যান্ডের অনুকরণ, দিয়ে লিখবে দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে কোম্পানি নতুন শাসন কাঠামো গড়ে তোলে। এর গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল পুলিশ বাহিনী। এক্ষেত্রে ইংল্যান্ডের অনুকরণে প্রচলিত পুলিশি ব্যবস্থা পুনর্গঠন করা হয়। তারপর পয়েন্ট করবে সংস্কার, দিয়ে লিখবে 1 নম্বর 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ফৌজদারের জায়গায় ম্যাজিস্ট্রেটদের পুলিশ বিভাগের দায়িত্ব দেন। 2 নম্বর 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রত্যেক জেলাকে কয়েকটি থানায় ভাগ করে পুলিশি ব্যবস্থা চালু করেন। প্রতি থানায় একজন করে দারোগা নিযুক্ত করেন। জেলা ম্যাজিস্ট্রেট দারোগাদের নিয়ন্ত্রণ করতেন। 3 নম্বর পয়েন্ট লিখবে 1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ করে তার জায়গায় কালেক্টরদের দায়িত্ব দেওয়া হয়। 4 নম্বর পয়েন্ট লিখবে 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীকালে আলাদা পুলিশ আইন তৈরি হয়। ক্রমশ এই পুলিশ ব্যবস্থা ভারতে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম প্রধান হাতিয়ার রূপে আত্মপ্রকাশ করে। 3 নম্বর দেখো 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল দেখো। উত্তরে লিখবে 1176 বঙ্গাব্দ এবং 1717 খ্রিস্টাব্দে বাংলাদেশে এক মহা দুর্ভিক্ষ ও মন্বন্তর ঘটে, যা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই মন্বন্তরের পেছনে বিভিন্ন কারণ ছিল এবং এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। কারণ 76-এর মন্বন্তরের কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর চড়া হারে রাজস্ব আদায়। মুঘল ও নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল উৎপাদনের 1/3। দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য হয় যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। কোম্পানির নিযুক্ত নায়েব সুবা রেজা খা ও সীতাব রায় প্রজাপীড়ন চালিয়ে রাজস্ব আদায় করেন। ফলে বিগত বছরের তুলনায় মন্বন্তরের বছরে রাজস্ব আদায় বেশি হয়। পরের পয়েন্টে অনাবৃষ্টি দিয়ে লিখবে বাংলার চাষবাস প্রকৃতি নির্ভর ছিল। 1768 খ্রিস্টাব্দে কম বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যায়। 1769 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে চাষবাস হয়নি। 1770 খ্রিস্টাব্দে কম বৃষ্টির জন্য অল্প ফসল হলেও কোম্পানি, রেজাখা ও অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করে, ফলে খাদ্য সংকট দেখা দেয়। 3 নম্বর পয়েন্ট দেবে রোগ ব্যাধি, দিয়ে লিখবে খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় মানুষ গাছের পাতা, মরা পশুর মাংস, এমনকি মানুষের মাংস খেয়ে ক্ষুধার নিবৃত্তি করে। পুকুরের জল দূষিত হয়ে যায়, ফলে কলেরা, গুটি বসন্ত রোগ মহামারীর রূপ নেয় এবং গ্রামের পর গ্রাম মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবার দেখো এই প্রশ্নের কিছু কন্টিনিউশন পার্ট আছে। দেখো ফলাফল পয়েন্ট করবে, 1 নম্বর পয়েন্ট নিয়ে মৃত্যু। এই মন্বন্তরের ফলে বাংলার 1/3 মানুষ মৃত্যু ঘটে। 2 নম্বর কৃষিক্ষেত্র শিল্পের বিপর্যয়। মাঠের পর মাঠ চাষের কাজ বন্ধ হয়ে জমি পতিত হয়ে পড়ে, বন জঙ্গলে পরিণত হয়। বহু শিল্পী ও কারিগরের মৃত্যু হয়, কুটির শিল্পের বিপর্যয় ঘটে। 3 নম্বর পয়েন্ট দেবে অর্থ সংকট, দিয়ে লিখবে কৃষি শিল্প বাণিজ্যে বিপর্যয় ঘটলে কোম্পানির রাজস্ব থেকে আয় কমে যায়। প্রবল অর্থ সংকটের মুখে পড়ে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করে। এই সূত্রে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। 4 নম্বর পয়েন্ট করবে দ্বৈত শাসনের অবস্থান। এই বিপর্যয়ের কারণ হিসাবে চিহ্নিত করে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। কোম্পানি এদেশের শাসন দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে। এবার দেখবে পরের পয়েন্ট করে মূল্যায়ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে চিত্রিত এই করুণ ও মর্মস্পর্শী কাহিনী কারো মতে মানুষের সৃষ্ট, আবার কারো মতে তা প্রাকৃতিক বিপর্যয়, তবে এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। তো এই গেল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর হলিস্টিক মডেল অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের হলিস্টিক প্যাটার্নটা যেহেতু নতুন, তোমাদের জন্য আমি রায় মার্টিনের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর করাবো। কোন সাবজেক্টের কোন প্রশ্ন উত্তর তোমাদের আগে দরকার কমেন্টে জানাবে। এবং এছাড়াও তোমাদের যে সাজেশন প্রশ্নগুলো আমি দিই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অলরেডি একটা সেট দেওয়া হয়ে গেছে। তো সেই সেটের কোন সাবজেক্টের প্রশ্ন বা উত্তর তোমাদের দরকার সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। এবং কমেন্টে তোমরা কে কোন জায়গাতে দেখছো এবং কোন স্কুল থেকে দেখছো সেটা উল্লেখ করবে। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।